জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি বলে কথা না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় এরকম বিশৃঙ্খলা, এরকম আরো মারামারি বা হত্যা হতে পারে। মূল কারণটা হচ্ছে আমাদের কোনো আমরা যারা আছি আমাদের ঠিক সামাজিকীকরণ হয়নি। অতিমাত্রায় উৎসাহিত হওয়ার কারণে তারা মনে করবে যে আমরা যা বলবো তাই হবে। এতে কিন্তু রাষ্ট্রের বা সমাজের বা বিভিন্ন প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হবে এবং এটা হতে বাধ্য। আমাদের সমাজবিজ্ঞানের ভাষায় একটা কথাই বলা আছে, যার যার বেড়ে ওঠার উপর তার আচার আচরণ প্রতিফলিত হবে। সবাই সব কাজ করবে না, এটা বুঝতে হবে। শিক্ষকরা কোথায় ছিলেন, অথবা আপনাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কি ভূমিকা ছিল আসলে? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে দুটি ঘটনা, আপনি নিশ্চয়ই ইতোমধ্যে বিষয়গুলো দেখেছেন এবং আপনার সাথে আপনি বিষয়গুলো জানেন। কেন এমন ঘটনা ঘটছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন এই ঘটনাগুলো ঘটলো, আপনার কি মনে হয় স্যার? ধন্যবাদ। আমি সত্যি খুব আনন্দিত যে খুব সময় উপযোগী একটা বিষয় নিয়ে আমরা আলাপ করব। এখন ব্যাপারটা হয়ে গেছে কি, বলতে গেলে অনেক কিছু বলতে, আমি খুব সংক্ষেপে বলবো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি বলে কথা না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় এরকম বিশৃঙ্খলা, এরকম আরো মারামারি বা হত্যা হতে পারে। মূল কারণটা হচ্ছে আমাদের কোনো আমরা যারা আছি আমাদের ঠিক সামাজিকীকরণ হয়নি। সামাজিকীকরণ হয়নি বলে, যাকে ইংরেজিতে আমরা বলি সোশ্যালাইজেশন, এটা হয়নি বলে যত্রতত্র আমরা যেমন তেমন ব্যবহার করছি। আমি খুবই আতঙ্কগ্রস্ত যে আগামী 2-3-4 মাসে এই যে শিক্ষার্থী যাদেরকে আমরা বলছি, এরা যেহেতু এরা দেখেছে যে তাদের আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটেছে এবং তাদেরকে অনেকে উৎসাহ দিয়েছে এবং তারাও উৎসাহিত হয়েছে। এখন এই অতিমাত্রায় উৎসাহিত হওয়ার কারণে তারা মনে করবে যে আমরা যা বলবো তাই হবে। এতে কিন্তু রাষ্ট্রের বা সমাজের বা বিভিন্ন প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হবে এবং এটা হতে বাধ্য। মূল কারণটা হচ্ছে যে আমরা যারা আছি আমাদের কোনো রকমের সামাজিকীকরণ হয়নি। কাজে আমি মনে করি এই বাংলাদেশে আগামীতে সুন্দর ভবিষ্যৎ আনার জন্যে শিশুকাল থেকেই আমাদের সন্তানদেরকে সামাজিকীকরণের ব্যবস্থা করতে হবে। সেটা স্কুল পর্যায়ে করতে হবে, না হলে তো হবে না। কারণ বাড়িতে আমার বাবা মা যারা নাকি অক্ষর জ্ঞানহীন, তারা অনেক কিছুই জানেন না। কাজেই এই বিদ্যালয়ে বলেন, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় একটা সামাজিকীকরণের একটা ব্যবস্থা থাকতে হবে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আজকে যত জায়গায় যত কিছু হচ্ছে, এই যে আমরা প্রপারলি সোশ্যালাইজ না বলে এরকম যে একমাত্র সেনাবাহিনীতে যেহেতু একটা ডিসিপ্লিন আছে, ওইখানে যে পারফেকশনটা কাজ করে আর কোনোখানে করে না, কোনো পেশাতে করে না। কাজেই সুন্দর ভবিষ্যৎ চাইতে গেলে আমি মনে করি সামাজিকীকরণ করতে হবে এবং এটা খুব দ্রুত করতে হবে এবং খুব জরুরি ভিত্তিতে করতে হবে। জি স্যার, আপনার সামনে আমি আরও দু একটি ঘটনা আসলে যদি একটু তুলে ধরি, তারপর আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখি এই সম্পর্কিতই। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বরিশাল বিশ্ববিদ্যালয় সরকারি ব্রজমোহন কলেজের বিএম কলেজ যেটি আমরা বলে থাকি, তাদের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং এতে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন যে নগরীর ব্যাপটিস্ট মিশন রোডের বাসিন্দা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরীর জোয়ার পরিবারের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী এক পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী সমন্বয়ক পরিচয়ে সেই বিরোধ নিরসনে তাদের বাসায় গেলে বাকবিতণ্ড হয়। এ সময় জোয়া সাহায্য চেয়ে ফেসবুকে লাইভ করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা তারা বিএম কলেজের সেই শিক্ষার্থীদের মারধর করেন। আরেকটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, এতে আহত হয় অন্তত 18 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এবং নিউ মার্কেট থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানান যে
কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে তাদের সংঘর্ষ হয়। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ কি এখন আসলে প্রতিষ্ঠান অথবা শিক্ষকরা কতটুকু শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে পারছেন, নাকি এই নিয়ন্ত্রণটা শিক্ষার্থীদের নিজেদের হাতেই চলে গিয়েছে? খুব চমৎকার কথাটা হচ্ছে যে ওই যে বললাম, এই যে শিক্ষার্থীরা দেখলো যে তাদের বিক্ষোভের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটেছে, কাজে তারা খুবই উৎসাহিত হয়েছে এবং তারা মনে করছে যে তারা খুবই ক্ষমতাবান। তো এখন সেই কারণে এটা বরিশাল হোক আর যেখানেই হোক, এই যে ছাত্ররা যারা নাকি মারপিট করে, আমি মনে করি তাদের বেড়ে ওঠাটা সুন্দর হয়নি। যেমন আমরা দেখেছি এই 5 তারিখের পর, 5ই অগাস্টের পর বিভিন্ন জায়গায় এই শিক্ষকদেরকেও হেনস্থা করেছে। এটা তো কোনো অবস্থাতে উচিত না। যেসব ছাত্ররা করেছে, আমি জোর গলায় হলফ করে বলতে পারি তাদেরও পারিবারিক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ভালো না, বা তারা সুন্দরভাবে বেড়ে ওঠেনি। সেই কারণে এটা কিন্তু সবাই করবে না। এই যে বরিশালে যে মারপিট হয়েছে, ঢাকায় যা হয়েছে, বা জাহাঙ্গীরনগরে, বা আরো কোথায়, আরো সামনে আরো মারপিট হবে আমি জানি। আমি হলফ করে বলতে আরো হবে, কারণ আমাদের সামাজিকীকরণটা ঠিক হয়নি। আমরা যখন যে কোনো, আমি মনে করি যে যাদের নাকি বেড়ে ওঠাটা সুন্দর হচ্ছে তারা কোনো অবস্থাতেই যাবে না, করবে না। এখন এখানে সেটা আমি আমার মন্ত্রীদের মধ্যে পার্থক্য দেখেছি, এমপিদের মধ্যে পার্থক্য দেখেছি, সরকারি কর্মকর্তাদের মধ্যে পার্থক্য দেখেছি। যার যার ব্যাকগ্রাউন্ডের উপর তার আচার আচরণ প্রতিফলিত হয়। আমাদের সমাজবিজ্ঞানের ভাষায় একটা কথাই বলা আছে, যার যার বেড়ে ওঠার উপর তার আচার আচরণ প্রতিফলিত হবে। সবাই সব কাজ করবে না, এটা বুঝতে হবে। সবাই এটা বুঝতে হবে। এই যে এখন যে তত্ত্বাবধায়ক কি বলে ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান ডক্টর ইউনূসকে সবাই বরণ করে কেন নিয়েছে? যে তার মধ্যে ইন্টিগ্রিটি আছে বলে নিয়েছে। ওনার সমকক্ষ তো আর বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া গেল না, পাওয়া যাবে না। আমি নিজেই উৎকণ্ঠায় আছি যে মানে পেপারে পড়ি, কথা শুনি, আপনারাও শোনেন যে রাষ্ট্রপতি বদল হবে। আমি চিন্তা করি রাষ্ট্রপতি বদল হলে ওই আসনে কে বসতে পারে, এমন কে আছে? আমি তো ডাইনে বায়ে সব দিকে দেখি, এগুলো তো একটাও তো চোখে লাগার মতো না। মানে ইউনূস সাহেব যে পর্যায়ে গেছেন, ওই পর্যায়ে আমি কাউকে খুঁজে পাচ্ছি না ওনার সমকক্ষ। এখন এটা কিভাবে চলবে? তবে আমি অবশ্যই সাজেস্ট করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে এই যে শিক্ষার্থী যারা আছে তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাবে, তারা পড়াশোনায় মনোনিবেশ করবে, তাদেরকে আর কোন রকম বলে দেওয়া হবে যে কোন রকম প্রশ্রয় দেওয়া হবে না। জি স্যার, আমাদের সাথে কথা বলে শেষ করি। অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা ভুল কাজ করেছে, যে বুঝলাম নাইলে তারা সরকার স্বৈরাচার সরকার পতন ঘটিয়েছে, তাই বলে এই উপদেষ্টা পরিষদে ওই দুটো ছেলেকে নেওয়া ঠিক হয়নি। কারণ তাদের সাথে বয়সের গ্যাপ, জ্ঞানের গ্যাপ, অনেক কিছু হয়। যদি তাদেরকে সহকারী উপদেষ্টা করে রাখতো সেটা বেটার হতো। এটা না করাতে এখন অনেক কিছু ঘটছে, সেটা সবাই জানে, এখানে নতুন করে বলার কিছু নাই। সরকার এখানে কিন্তু একটা ভুল করেছে। স্যার, যেই বিষয়টি বলছিলাম যে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমরা তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো নিয়ে কথা বলছি, এছাড়াও বিভিন্ন সময়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আবার আসবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ইমরান হাসান শুভ, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি একটু ইমরান হাসান শুভর সাথে কথা বলতে চাই। শুভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে কি হয়েছে, আপনি বর্তমান পরিস্থিতি কি, আপনি যদি আমাদের একটু জানাতেন। ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে হচ্ছে যে আন্দোলন পরবর্তী সময় থেকেই কখনোই আসলে খুব স্টেবল কোনো পরিস্থিতি ছিল না। শুরুতে তো হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে যারা হচ্ছে আগে থেকে শিক্ষার্থী রাজনীতিতে যুক্ত ছিল, বিভিন্ন দলীয় রাজনীতিতে, তারা হচ্ছে পুনর্বাসনের জন্য অনেক ধরনের মানে চেষ্টা চরিত্র তারা চালিয়েছে। এবং
তারই হচ্ছে একটা আলটিমেট পয়েন্ট হিসেবে আমরা দেখতে পারি যে গতকালকের যে ঘটনা, যে গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেমিসিসের মধ্যেই এমন একজন সাবেক ছাত্র নেতা, যাকে হচ্ছে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মেরে হচ্ছে তাকে হত্যা করে ফেলা হয়েছে। এখন জি শুভ, প্রথমেই আমি হচ্ছে আমি যে এখানে একটি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। এই যে কয়েক ঘন্টা ধরে তাকে যে বিভিন্ন অনেকে মিলে দফায় দফায় মারলেন, শিক্ষকরা কোথায় ছিলেন, অথবা আপনাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কি ভূমিকা ছিল আসলে? আচ্ছা আচ্ছা, তো যদি আমি একটু ডিটেইলে যাই, যে গতকালকে বিকেল 5টার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট নামক স্থানে হচ্ছে আহ ছাত্রলীগের সাবেক একজন নেতাকে হচ্ছে কয়েকজন আহ বর্তমান শিক্ষার্থী হচ্ছে আটক করে এবং হচ্ছে তাকে মারধরের হচ্ছে অভিযোগ শোনা যায়। এবং এইটা যখন শুনি তখন কিন্তু হচ্ছে বিকাল 5:30-6টার মতো হচ্ছে বাজে, এবং আমরা হচ্ছে একটা নিউজ পাই যে তাকে মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু এটা আসলে একটা ভুল ইনফরমেশন ছিল। তাকে আদতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি, তাকে প্রান্তিক গেট থেকে মেরে প্রশাসনিক যে ভবন আছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যেই ভবনে বসেন, পুরাতন রেজিস্ট্রার ভবন, সেখানে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে আরো দফায় মারধর করা হয়। এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত যে প্রক্টর আছেন, তিনি হচ্ছে আধা ঘন্টার মধ্যে চলে আসেন এবং এসে যখন দেখেন যে হচ্ছে আহ শিক্ষার্থীরা হচ্ছে উন্মাদের মতো হচ্ছে একজনকে হচ্ছে পেটাচ্ছে, তখন তাকে আহ ওই রেজিস্ট্রার ভবনের কেটি গেটের ভিতর ঢুকে, কলাপসিবল গেট হচ্ছে তালা মেরে দেয়। তো এরপরে হচ্ছে সে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশকে হচ্ছে ফোন করে, কিন্তু আসলে শিক্ষার্থীদের, বিশেষ করে হচ্ছে আহ সেই হামলায় যারা জড়িত ছিল, যে আমরা জানি পত্রিকার মারফত হচ্ছে যে বলতে পারি যে 5জন চিহ্নিত জি ছাত্র দলের কর্মী এবং একজন সমন্বয়ক যে এই হামলায় যুক্ত ছিল, এবং তাদের সঙ্গে আরো অনেকেই যাদেরকে এখনো হচ্ছে আইডেন্টিফাই করা যায় নাই, তারা হচ্ছে সেই তালা ভেঙে প্রক্টর থাকা অবস্থায় সেখানে হচ্ছে সেই যে ভিকটিম, যে নিহত হয়েছে, তাকে মারধর করে। এখন হচ্ছে প্রক্টর যিনি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এখন মাত্র 2 দিন হয়েছে, এবং তিনি বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল যে দায়িত্ব, সেটা এখনো পুরোপুরি বুঝে নিতে পারেন নাই। এ কারণে, এবং বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব সিকিউরিটি আছে, সেই সিকিউরিটির এখনো ঘাটতি আছে, এবং বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে বর্তমানের যেই সিকিউরিটির অবস্থা, সেটাও আসলে আন্দোলন পরবর্তী সময়ের পর থেকে কখনোই আর কি হচ্ছে আহ সাবেক অবস্থায় ফেরত যেতে পারে না। শুভ, আমি একটি প্রশ্ন করতে চাই। আপনি যেমনটা বলছিলেন শুভ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, জি তাদের জি জি শুভ, আপনার কথার সাথে আমি যে প্রশ্নটা করতে চাই যে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক আহসান লাবিব, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে হামলার সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে একজন সমন্বয়ক, আপনি কি তার কথাই বলছেন? হ্যাঁ, আহসান লাবিব। আচ্ছা, জি। এবং আমি আরেকটি প্রশ্ন যেটি আপনার কাছে রাখতে চাই, প্রক্টর এই যে তাকে মারধর করা হলো, প্রক্টর তিনি আসলেন, এর মধ্যে তো আরো শিক্ষকরা আছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, অথবা যারা মারধর করেছেন তারা ছাড়াও আরো অনেক শিক্ষার্থী রয়েছেন। তারা আসলে আপনারা তখন মানে কি জানতেন অথবা কি করছিলেন? আপনাদের একটা অংশ তাদের কি ফেরাতে গিয়েছিল কিনা? আচ্ছা, তো এখানে প্রথম যে ব্যাপারটা, প্রান্তিকে যখন বিকেল 5:30টার দিকে প্রথম পর্যায়ের যে হামলাটা হয়, হামলা আমি আর কি এটাকে মারামারি বলবো না, হামলাই বলবো, তার উপর যে হামলা হয়, তখন আমারই সহপাঠী একজন, তার নাম ইসফার সাদি, সে নৃবিজ্ঞান বিভাগে পড়ে, সে ঘটনাচক্রে সেখানে উপস্থিত ছিল, এবং সে সেখানে আহসান লাবিব, যাকে অব্যাহতি দেওয়া হয়েছে, একজন অন্যতম সমন্বয়ক, তাকে বলে যে আসলে এটা তো ঠিক হচ্ছে না, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। এবং তখন বিশ্ববিদ্যালয়ের গেটের পাশে দাঁড়ানো একটা পুলিশের গাড়ি ছিল, এবং সেই সমন্বয়ক বলে যে হ্যাঁ, আমরা তাকে পুলিশের কাছে তুলে দিচ্ছি, বলে তাকে পুলিশের গাড়ির কাছে নিয়ে যায়। এবং যখন আমার সেই সহপাঠী দেখতে পারে যে তাকে আসলে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে, তখন সে চলে আসে। কিন্তু আসলে যেটা যেটা হয় যে তাকে কখনোই পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি, তাকে সেখান থেকে সরাসরি নিয়ে আসা হচ্ছে রেজিস্টারে। এবং এই পুরোটা সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব এবং সাংবাদিক সমিতির অনেক সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন, এবং তারা এই পুরো ঘটনাটার সাক্ষী ছিলেন। কেউ সেখানে এই
যেহেতু সে ছাত্রলীগের একজন সাবেক কর্মী এবং তাকে নিয়ে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অনেক অভিযোগ আছে যে সে সবসময় আর্মস ক্যারি করতো, এবং এই ধরনের তথ্যগুলো হচ্ছে উপস্থিত জনতাকে হচ্ছে এমন ভাবে তাদের কাছে পোট্রে করা হয়েছিল যে তারা আসলে এই যে হত্যাকাণ্ডর আগে যে মারামারি ঘটনাটা তারা হচ্ছে কখনোই থামাতে আসেনি। এবং এরপর যখন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরাতন রেজিস্ট্রারের মধ্যে তাকে নিয়ে আসা হয়, তারপরে যখন কেচি গেট খুলে তাকে হচ্ছে কয়েকজন চিহ্নিত ব্যক্তি যখন পেটায়, তখন আসলে বাইরের মানুষ কেউ জানতো না। এমনকি দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এই ঘটনাটা জানতে পেরেছে পত্রিকায় আসার পর, যখন হচ্ছে কিনা রাত 11টার পর পত্রিকাতে প্রকাশ করা হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকে আহ গণপিটুনি দেওয়ার পর সে নিহত হয়েছে। তারপরে আসলে সাধারণ শিক্ষার্থীরা জানতে পারে যে এরকম একটা ঘটনা ঘটেছে। তার আগে পর্যন্ত সেখানে উপস্থিত ছিল হচ্ছে যারা হামলাকারী তারা, কয়েকজন সাংবাদিক এবং এমন কিছু শিক্ষার্থী যারা এই হামলাটাকে সমর্থন করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।